আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা গণ অভ্যুত্থানের যোদ্ধাদের। দ্রুতই সনদ ঘোষণা জানালেন আলী রিয়াজ। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে সরকার, আশা বিএনপি। বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোয় সাধুবাদ জানালেন মির্জা ফখরুল। নতুন বাংলাদেশ গড়তে না পারলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রেস সচিবের। রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি না থাকলে বিপ্লব ব্যর্থ হবে বলছে জামায়াত। এবং চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতা অপু গ্রেফতার। সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্তে সামরিক আদালত গঠন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৩৬ জুলাই বা 5 আগস্টের মধ্যে জুলাই সনদ না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বলেও জানান জুলাই গণ অভ্যুত্থানের এই যোদ্ধা। শহীদদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে 3 আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রিপোর্ট আদিন সচিবের। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানের 1 বছরেও জুলাই সনদ না হওয়ায় ক্ষুব্ধ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এই দেশকে ভালোবেসে এই দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আর আপনারা আমাদের সেই সনদ নিয়ে তাল বাহানা শুরু করছে। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা বলেন, এতদিনেও জুলাইয়ের আইনি বৈধতা দিতে না পারাটা অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। যারা উপদেষ্টা পরিষদে আছে, আমাদেরকে জুলাইয়ের স্বীকৃতি, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ দিতে তাদের 1 বছর পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত তারা জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিতে পারে নাই। 3 তারিখে একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেচে দেই নাই। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের। এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, জুলাই ঘোষণাপত্র দেওয়ার শেষ সময় 36 জুলাই বা 5 আগস্ট না হলেই সারা দেশে অবরোধ। 5 আগস্ট তথা 36 জুলাই পর্যন্ত আমরা দেখব, যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয় তাহলে 6 আগস্ট তথা 37 জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ। জুলাই কোন রাজনৈতিক দলের নয় জানিয়ে তারা বলেন, জুলাইয়ের আসল মালিকানা শহীদ পরিবারের। জুলাইয়ের আহত, জুলাইয়ের যোদ্ধারা। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া থাকছে না বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও রাজনৈতিক দলগুলি ঠিক করবে জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে হবে। তবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে পরবর্তী সংসদের জন্য রেখে দিলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি থাকবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরিতে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলো। 5 মাস ধরে 3 ডজন দলকে সহমতে আনার চেষ্টা করে ঐক্যমত্য কমিশন। পাশাপাশি বসেই সংস্কার ইস্যুতে তর্ক বিতর্ক করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশে আমরা 53 বছরে 30টা রাজনৈতিক দল বসে সংবিধান নিয়ে কথা হয়েছে, তার কি উদাহরণ আছে? ঐতিহাসিক ঘটনা এবং এইরকম সুযোগ কিংবা এইরকম চিন্তা হয়নি। গত 3 জুন থেকে শুরু হয়ে 23 দিন চলে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। 31 জুলাই পর্যন্ত চলা আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত রয়েছে 9টিতে। ঐক্যমত্যে আসার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করছে কমিশন। তবে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি নিয়ে। কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তাও স্পষ্ট নয়। যদিও বাস্তবায়নের জন্য গণভোট ও গণপরিষদ নির্বাচন সহ 6 সুপারিশ ছিল কমিশনের। একটা বড় বিষয়ের কিছু অংশ কেউ বলছেন অধ্যাদেশের মধ্যে দিয়ে করুন, কিছু অংশ
পরবর্তী সংসদের জন্য রেখে দিন, তাহলে আপনি সেপারেটটা করবেন কি করে, ঠিক কোন জায়গায়? আর আমরা সেন্টিমেন্টের জায়গাটা বুঝতে চেয়েছিলাম। রাজনৈতিক দলগুলো যদি ওভারওয়েলমিংলি আমাদেরকে বলে দিত, যেটা হয়নি। আমরা 6টা অপশন দিয়েছি, তো এখন রাজনৈতিক দলগুলোকেই বেছে নিতে হবে যে পরবর্তী সংসদ করবে, নাকি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব, নাকি গণভোট করব, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একত্রে নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। তবে পরবর্তী নির্বাচিত সংসদের উপর না চাপিয়ে মৌলিক সংস্কারগুলো আগেই বাস্তবায়নের তাগিদ কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের। পরবর্তী সংসদের জন্য করা মানে অনেকটা পরবর্তী সংসদের জন্য কতগুলো এজেন্ডা তৈরি করা হয়। স্বৈরাচারী ব্যবস্থা যদি আমরা অবসান করতে হয় তাহলে এই সংস্কারগুলো অপরিহার্য, তা না হলে কিন্তু আমাদের সে ঝুঁকি থেকে যায় যে স্বৈরাচার আবার ফিরে আসা। রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আলোচনার প্রক্রিয়াটা শুরু করতে হবে যে কীভাবে বাস্তবায়িত হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে, এক জায়গায় আসার চেষ্টা করতে হতে পারে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হিসেবে সেটা কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সে নেই। সনদে বাস্তবায়ন প্রক্রিয়া থাকার কোনো কারণ নেই। সনদের বিষয় হচ্ছে অঙ্গীকার, যে আমরা সকল রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য এই অঙ্গীকার করছি যে আমরা এই জিনিসগুলো করব, এগুলো প্রোটেক্ট করব এবং এগুলি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। বাস্তবায়ন প্রক্রিয়ার প্রসঙ্গটা আমরা তখনই উত্থাপন করার সুযোগ পাবো যখন আমরা একটা জাতীয় সনদের জায়গায় উপনীত হব। তাদের মতে সনদের আইনি ভিত্তি বা সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া যাই হোক, জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে পেছানো সহজ হবে না রাজনৈতিক দলগুলোর। এই অঙ্গীকার তো মানে ধরেন একটা সাদা কাগজে সই করা নয়, এই কাগজটার রক্তের উপর দাঁড়িয়ে আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে সমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক কমানোর সাফল্যে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিয়ে শোক, ক্ষোভ আর অপ্রাপ্তির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের শহীদ সন্তানরা এই দেশের গর্ব, এই দেশের সাহস, এই দেশের অহংকার, সেই অহংকারকে আপনারা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন না। এতে বিএনপি নেতারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি, তাদের আকাঙ্ক্ষা পূরণই বিএনপির অঙ্গীকার। এ সময় মির্জা ফখরুল বলেন, মার্কিন সরকারের 15% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। এবার প্রতিশ্রুতি মতো নির্বাচন দেয়াই সরকারের মূল অগ্রাধিকার। ছাত্র জনতা যেভাবে গুলির মুখে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেভাবেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পড়ে। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? অন্যদিকে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তারিখ ঘোষণা হলেও সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে জনমনে নানা শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে তো গড়ে বসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না, এটা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে।
সংস্কার নিয়ে যারা বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে তাদের অনেককেই 5 আগস্টের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি বলেও দাবি করেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 4 দিনব্যাপী 36 জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াত সমর্থিত সাইমুম শিল্পী গোষ্ঠী, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের নানা চিত্র, আয়নাঘর ও 24 জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। আয়োজকরা জুলাই বিপ্লবের ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি বন্ধ করার জন্য সব দলের প্রতি আহ্বান জানান। যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়, এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা শুরু থেকে বারবার বলেছি, এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে। এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকারের পর ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ যাতে আর ফিরে না আসতে পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে দেশে আবারও মুজিববাদ তৈরি হবে। নতুন বাংলাদেশ গড়ার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কালচারাল ওয়ার। এই কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান ওরা আবার আসবে, মুজিববাদ আবার আসবে এবং ওই মুজিববাদের নামে, আওয়ামী ফ্যাসিজমের নামে যে খুন খারাপি, মানুষকে গুম করা, আয়নাঘর তৈরি করে ফেলা এবং খুনের বৈধতা দেওয়া, এগুলো আবার ফিরবে। একে যদি পরাজিত করতে চাই তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের অনেকগুলো ফ্রন্টে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রতিবেশী দেশের সহায়তায় বাংলাদেশের শিল্প সংস্কৃতিকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি না থাকলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া অর্জনকে টেকসই করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে দলটির নেতারা বলেন, নির্বাচন বানচাল করার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে না পারলে শহীদদের স্বপ্ন সফল করা সম্ভব নয়। শহীদদের পরিবার ও আহতদের এখনো কেন পুনর্বাসন করা হয়নি সেই প্রশ্ন তোলেন তারা। শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে? আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? জামায়াত নেতারা বলেন, দেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে বলে একটি দল জুজুর ভয় দেখাচ্ছে। দেশে নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে তারা বলেন, নির্বাচন পেছানো ও বানচালের ষড়যন্ত্র হচ্ছে। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত আপনি? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু?
রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন আলোচকরা। সংস্কার বাস্তবায়ন করতে এর আইনি ভিত্তি চান জামায়াত নেতারা। আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। সংস্কার এবং যে ঐক্যমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন। বিপ্লবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে লেখা বইয়ের ইংরেজি ও আরবি ভাষায় সংস্করণের মোড়ক উন্মোচন ও একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওয়ারী থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত এই যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করা হয় জানিয়ে ডিএমপি বলছে, এসব চাঁদাবাজির আশ্রয় প্রশ্রয়দাতাদের সন্ধানে কাজ করছে পুলিশ। এদিকে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। 5 দিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর। অবশেষে আইনের জালে ধরা পড়েছে এই চাঁদাবাজ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের হাত থেকে 10 লাখ টাকা নিচ্ছেন জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এর 10 দিনের মাথায় একই বাসায় আরও 40 লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ও আমিনুল ইসলাম। পরে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় সংগঠন থেকে। এছাড়া চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার 5 নেতা ও জানে আলম অপুসহ আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন সিদ্দিক আবু জাফর। সিদ্দিক জাফর নামের ব্যক্তি, উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। রাজধানীর গোপীবাগ হতে জানে আলম গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। গ্রেপ্তার 6 আসামির 4 জন এখন রিমান্ডে। এরই মধ্যে রিয়াদের বাসা থেকে রংপুরের পীরগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেয়া 2.25 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার দাবি, এসব চাঁদাবাজের শেকড় অনেক গভীরে। ডিএমপির মুখপাত্র জানালেন, শেকড়ের সন্ধান তদন্তে বের হয়ে আসবে। যে এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর জানিয়েছে, সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর আরোপিত অতিরিক্ত 35% শুল্ক কমিয়ে 20% চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকা ওয়াশিংটনে দফায় দফায় বৈঠক ও কূটনৈতিক দেন দরবারের পর 15% শুল্ক কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। ফলে আগের গড় 15%-এর তুলনার সঙ্গে নতুন 20% মিলে মোট 35% শুল্ক দিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। গত 2 এপ্রিল আগের 15%-এর সাথে 35% অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যা বেড়ে দাঁড়িয়েছিল 50%। তবে ট্রাম্পের কঠোর শুল্ক নীতির বিপক্ষে এই অর্জনকে ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য বলছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জাইদুল আলমের রিপোর্টে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মার্কিন অর্থনীতিতে সুবাতাস ফেরাবেন তিনি। এর আলোকেই গত এপ্রিলে তিনি নিয়ে আসেন তার বিগ বিউটিফুল খ্যাত শুল্ক নীতি। নতুন এই নীতিতে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে যে পরিমাণ শুল্ক দেয়া লাগে তার উপর ভিত্তি করে একটি আনুপাতিক হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার 74% থাকায় বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত 37% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে দেশটিতে পণ্য রপ্তানিতে আগের 15% শুল্ক হয়ে যায় 52%।
পরবর্তীতে 9 এপ্রিল এই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে ওয়াশিংটন। এই সময়সীমা শেষ হওয়ার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট এক চিঠিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। তবে এই শুল্ক আরো কমাতে ওয়াশিংটনের সাথে 3 দফায় বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। দফায় দফায় আলোচনা শেষে বৃহস্পতিবার আরো 15% শুল্ক মওকুফে রাজি হয় ট্রাম্প প্রশাসন। ফলে আগের 15% এবং নতুন করে যুক্ত হওয়া 20% মিলে এখন বাংলাদেশকে মোট শুল্ক দিতে হবে 35%। শুল্ক হার 52 থেকে 35% নামিয়ে আনাকে ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য বলছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বাণিজ্য ক্ষেত্রে বড় ধাক্কা এড়িয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে পারফরমেন্স আমি আলোচনার টেবিলে এবং তার বাইরে বিভিন্ন জায়গাতে নিজের চোখে দেখলাম, এটা যে কোনো দেশের জন্য গর্বের ব্যাপার। সমালোচনা করেন, যে কারো সমালোচনা করেন, কিন্তু যার যে কাজ এবং তিনি যে কাজটি করছেন আন্তরিকতা দিয়ে করছেন, সেটা সম্ভবত আমাদের বলা দরকার। এদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর 25, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উপর 19, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% পাল্টা শুল্ক চূড়ান্ত করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর জন্য শুল্ক করা হয়েছে 0%। জাহিদুল আলম, এটিএন বাংলা। কোনো কৃতিত্ব নেওয়ার জন্য নয়, দেশের স্বার্থেই শুল্ক কমানোর জন্য কাজ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক আলোচনা নিয়ে গতকাল এক আলোচনায় একথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি পূরণ করার জন্য বিশ্বজুড়ে এমন শুল্ক আরোপ করেছে, আর সেই পাল্টা শুল্ক কমাতে বোয়িং এর উড়োজাহাজ কেনা সহ মার্কিনীদের বাণিজ্য ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য কিছু সুবিধাও দিতে হয়েছে। এছাড়া পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, এমন সুযোগ এখানে উন্মুক্ত রয়েছে বলেও জানান ডক্টর খলিল। দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো কোনো গোপন রয়েছে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো কেন গোপন রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত এটি খসড়া পর্যায়ে থাকায় কূটনৈতিক শিষ্টাচার হিসেবে তা প্রকাশ করা হয়নি। বলেন, এগুলো চূড়ান্ত হলে তা প্রকাশের জন্য হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানাবে সরকার। রক্ষা করেছি, আগামী নির্বাচিত সরকার সে তো কয়েক মাসের মধ্যে আসবেন, তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি, তা বাতিল করে দিতে পারেন। খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না, সে ধরনের রীতি নেই, এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। তবে এই চুক্তি যখন সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে, এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রচার করা যায়, প্রকাশ করা যায়, সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব। আজ সকালে ডাক্তার জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে। মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, আমিরের জামায়াতের হার্টে 5টি ব্লক থাকায় পারিবারিক ও দলীয়ভাবে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, গত 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে ওই সময় অসুবিধা না দেখা গেলেও পরবর্তীতে 30 জুলাই পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তাররা বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও দেশের কথা ভেবে বাংলাদেশেই চিকিৎসা নিতে চেয়েছেন তিনি। হাসপাতালে ভিড় না করে বাসায় বসে সবাইকে দোয়া করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়া বাংলাদেশ থেকেও আমি যাবো, আল্লাহর কাছ থেকে বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে। অতএব আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আমি বাংলাদেশেই চিকিৎসা নেব। তার এই ঈমান এবং আস্থা আমি মনে করি একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলা একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছেন।
2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ঢাকা কমার্স কলেজ। ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদ। তিনি বলেন, সৎ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং অনিয়ম বন্ধে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, অটোপাসের মতো সংস্কৃতি চালু করে মেধার অবমূল্যায়ন করা হয়েছে। ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল কাজী ফয়েজ আহমেদ, আনম, নাইম, মুফাজ্জল সহ অন্যান্যরা। অসাধারণ কম্পিটিটিভ একটা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ভর্তি পরীক্ষায় পাশ করেছ এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র সুযোগ যারা পেয়েছে তাদের মধ্যে নিজের স্থান করে নিতে পেরেছ। আই ট্রুলি কংগ্রাচুলেট ইউ। রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের নজির দেখেছি যে রাজনৈতিক বিবেচনায় যাদের ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই তারা কিন্তু রাজনৈতিক বিবেচনায় তারা ভর্তি হতো। আমরা বাংলাদেশকে এমনভাবে দেখতে চাই একটা সৎ, যোগ্য, মেধাবী প্রজন্ম যাতে আমাদের সামনে আসে। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হতাশার সরাসরি জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বালাম শহরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাম্প অতিরিক্ত প্রত্যাশা করেছেন। কোনো প্রত্যাশা নয়, বাস্তবসম্মত শান্তিপূর্ণ আলোচনায় যুদ্ধের সমাধানের একমাত্র পথ। ইউক্রেন যদি এখনও আলোচনার জন্য প্রস্তুত না থাকে তাহলে রাশিয়া অপেক্ষা করবে বলেও জানান পুতিন। তিনি আরও বলেন, যুদ্ধের পেছনের প্রকৃত কারণগুলো দূর করাই মূল লক্ষ্য। একই সাথে ট্রাম্পকে যুদ্ধবন্ধে অযথা উচ্চাভিলাষী আশা না করে শান্তিপূর্ণ আলোচনার ব্যবস্থা করার আহ্বান জানান। এবার খেলার খবর। জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে 8 উইকেটে হারিয়ে হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 89 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। ইকবাল হোসেন ইমন নেন 4 উইকেট। এছাড়া 2 উইকেট নেন সঞ্জিত মজুমদার এবং স্বাধীন ইসলাম। জবাবে 15 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় জুবার টাইগাররা। 47 রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। এতে 4 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা গণ অভ্যুত্থানের যোদ্ধাদের। দ্রুতই সনদ ঘোষণা জানালেন আলী রিয়াজ। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে সরকার, আশা বিএনপির। বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোয় সাধুবাদ জানালেন মির্জা ফখরুল। নতুন বাংলাদেশ গড়তে না পারলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রেস সচিবের। রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি না থাকলে বিপ্লব ব্যর্থ হবে বলছে জামায়াত। এবং চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতা অপু গ্রেফতার। সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্তে সামরিক আদালত গঠন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।